আজকের দিনে আমাদের বাঙালিদের একটা বিশেষ ধারণা আছে যে সারা দেশ বা সারা ভারতবর্ষ এমনকি সারা পৃথিবীতে প্রতিবাদের ভাষা এবং প্রতিবাদের মাধ্যম এবং প্রতিবাদের মঞ্চের আমরা মনে হয় ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে বসে রয়েছি। তো আমরা প্রায়শই বলে থাকি প্রতিবাদ প্রত্যেকটি মানুষের জন্মগত অধিকার। তার মানে তো এটাই দাঁড়ায় যে প্রত্যেকটি মানুষ জন্মসূত্রেই প্রতিবাদের অধিকার পেয়ে যায়। ভালো, তো প্রত্যেকটি মানুষই যদি প্রতিবাদ করতে পারে তো এটাও স্বাভাবিক যে কিছু মানুষের তো ভুল হতেই পারে এবং কিছু মানুষ ভুল বুঝতেই পারে। শুধুমাত্র শারীরিক নগ্নতা আর অশালীন ভাষা, এই দুটো যদি কেবলমাত্র কোনো শিল্পী বা সাহিত্যিকের প্রতিবাদের মাধ্যম হয়ে যায়, তাহলে তার প্রতিবাদটাকে শিল্প সাহিত্যের পর্যায়ে না এনে ব্যক্তিগত স্তরে রেখে দেওয়াটাই সবচাইতে ভালো কাজ। কারণ আমরা যারা পশ্চিমবাংলায় জন্মেছি, ভারতবর্ষীয় বাঙালি, আমরা ছোটোবেলা থেকে কোথাও না কোথাও জীবনে একবার না একবার কোনো না কোনোভাবে লাউড স্পিকারে হেমন্ত মুখার্জির কণ্ঠে সুকান্ত ভট্টাচার্যের লেখা রানার গানটি শুনেছি। দেখুন, আজ থেকে বহু বছর আগে হেমন্ত মুখার্জি মারা গেছেন, আর তার অনেক আগে মারা গেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্য তার লেখা রানার এবং হেমন্ত মুখার্জির গাওয়া গান রানার, এই তিনটের কোনোটার জনপ্রিয়তা কমেনি, বরং অমরত্বের দিকে চলছে। তো রানার গানটা শুনে কারোর যদি আজকের দিনের ডেলিভারি পার্সনদের কথা মনে পড়ে, সেটাই সুকান্ত ভট্টাচার্য, হেমন্ত মুখার্জি এবং ওই রানার কবিতা বা ওই গানটির অমরত্বের কারণ, বা এইটাই হচ্ছে প্রকৃত শিল্পের বৈশিষ্ট্য, যেটাকে টাইম টু টাইম কনভার্ট করা যায়, অর্থাৎ সময়ের সঙ্গে সেটা নষ্ট হয়ে যায় না। তো যারা বলেন যে প্রতিবাদ প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার, তারা তো এটাই বলতে চান যে প্রত্যেকটা মানুষ জন্মসূত্রেই প্রতিবাদ করার একটা অধিকার পেয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই একটা অধিকার যদি প্রত্যেকটা মানুষের কাছে থাকে, সেটা সমানভাবে ব্যবহার হবে না। প্রত্যেকটা মানুষের প্রতিবাদের ধরন, প্রত্যেকটা মানুষের প্রতিবাদের কারণ এবং প্রত্যেকটা মানুষের প্রতিবাদের উপকরণ কোনোদিনই সমান হতে পারে না। কেউ সত্যের জন্যে প্রতিবাদ করে, কেউ সত্যের বিপক্ষে প্রতিবাদ করে, কেউ মিথ্যার জন্যে প্রতিবাদ করে, কেউ মিথ্যার বিপক্ষে প্রতিবাদ করে। তো প্রতিবাদ হচ্ছে এবং কোনো একজন প্রতিবাদ করছে, তার মানেই বিষয়টি বা ব্যক্তিটি 100% সঠিক এটা নাও হতে পারে। তো একদিকে ক্ষুদিরাম বোস, অন্যদিকে আচার্য জগদীশচন্দ্র বোস, একদিকে রবীন্দ্রনাথ, একদিকে কবি সুকান্ত, একদিকে স্বামী বিবেকানন্দ, আর একদিকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এনারা প্রত্যেকেই তো প্রতিবাদও করেছেন, পজিটিভ প্রতিবাদ করেছেন। এমন তো নয় যে সারাদিন বসে বসে মূর্খের স্বর্গে বসবাস করেছেন আর সেখানে স্বপ্নের জাল বুনেছেন। মহাত্মা গান্ধীও প্রতিবাদ করেছেন, তিনি তার মতো করে করেছেন। কৃষ্ণাবালিনী দাস নামের একজন ভদ্রমহিলা, তিনি একটি বই লিখেছিলেন, বইটির নাম হচ্ছে এ বেঙ্গলি লেডি ইন ইংল্যান্ড। এই বইটাতে কী ছিল সেটা ব্রিটিশরা খুব ভালোভাবে বুঝেছিল। মনে হয়েছিল যে এটা বোধহয় ব্রিটিশদের বিরুদ্ধে একটা প্রতিবাদ, ব্রিটিশরা তার ওই বইটাকে নিষিদ্ধ করে দিয়েছিল। এবং শুধুমাত্র কৃষ্ণাবালিনী দাসের মতো লেখিকা তো নন, রবীন্দ্রনাথের ক্ষেত্রে সরাসরি কোনো নিষিদ্ধতা ছিল না বা ব্যান করতে পারেনি বা সেন্সর করার জায়গা ছিল না, কিন্তু রবীন্দ্রসঙ্গীত সেই সময় যারা গেয়েছে বা রবীন্দ্রনাথের সঙ্গে যারা বিভিন্ন বিষয় নিয়ে সেই সময় যোগাযোগ করেছে, তাদের উপর ব্রিটিশ গভর্নমেন্ট প্রচুর পরিমাণে মনিটরিং করেছে। শরৎচন্দ্রের পথের দাবি 1926 থেকে 1939 পর্যন্ত নিষিদ্ধ ছিল, আনন্দমঠও দীর্ঘ সময় ধরে নিষিদ্ধ ছিল। তো এইগুলো ব্রিটিশরা কেন নিষিদ্ধ করেছিল? কারণ তাদের মনে হয়েছিল যে এইগুলো তাদের পক্ষে ক্ষতিকর বা ডেঞ্জারাস বা হার্মফুল, ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। উল্টো দিকে ভারতবাসীর জন্য এগুলো ছিল যথেষ্ট পজিটিভ শক্তি, তার জন্য ব্রিটিশরা এগুলো নিষিদ্ধ করেছিল। কিন্তু পরবর্তীকালে আজকের দিনে আমরা যদি পথের দাবি পড়ি, আজকের দিনে আমরা যদি রবীন্দ্রসঙ্গীত শুনি বা আনন্দমঠ পড়ি বা বিদ্যাসাগরের লেখা পড়ি বা বিবেকানন্দের লেখা পড়ি, আমরা কোথাও কি এমন কোনো শব্দ খুঁজে পাব যে শব্দটা সরাসরি বলা যায় অশালীন শব্দ, যে শব্দটা ভদ্র সমাজে, সভ্য সমাজে, সর্বোপরি নিজের পরিবারের মধ্যে নিজের সন্তানদের সামনে ব্যবহার করা যায় না? এখন প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে কথায় কথায় 2 মিনিটে ম্যাগি তৈরির মতো করে একটা করে প্রতিবাদী গান তৈরি হয়ে যায়, একটা করে প্রতিবাদী কবিতা তৈরি হয়ে যায়, আর তার মধ্যে 10টার মধ্যে এমন দুটো একটা শব্দ থাকে
যা আমরা ভদ্র সমাজে শুনতেও পারি না, বলতেও পারি না। কেন বলছি ভদ্র সমাজ? কারণ ওই শব্দগুলো আমরা আমাদের পরিবারের মধ্যে ব্যবহার করতে পারবো না, আমাদের সন্তানদের সামনে বলতে পারবো না, আর সন্তানরাও যদি জানতে চায় যে এটা কী, তার মানে আমরা বলতে পারবো না। খুব স্বাভাবিকভাবে এই শব্দগুলো গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র শিল্পের নামে, আধুনিকতার নামে, প্রতিবাদের নামে এই ধরনের শব্দ ঢুকিয়ে দিলেই যদি প্রতিবাদী কবিতা তৈরি হতো, প্রতিবাদী গান তৈরি হতো, তাহলে কাজী নজরুল ইসলামকে আর ধূমকেতু বইটা লিখতে হতো না, বা বিদ্রোহীর মতো কবিতা লিখে নিষিদ্ধ হতে হতো না। ফাইনালি এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির কবিতা, গান, শিল্পকলা যারা তৈরি করে, একটাই অনুরোধ করা যায় যে দয়া করে বাংলা শিল্প, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি এবং সর্বোপরি বাংলার চিন্তাভাবনার নামে এই ধরনের এমন কিছু সৃষ্টি করবেন না যেটা কমিক হয়ে যায়। কারণ বাংলা ভাষায় প্রতিবাদ নতুন কিছু নয়। রবীন্দ্রনাথ করেছেন, সুকান্ত ভট্টাচার্য করেছেন, কাজী নজরুল ইসলাম করেছেন। হ্যাঁ, তো আজকের দিনে যে সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পীরা এই ধরনের ট্রেন্ডে চলছেন, তাদের যে এন্টিটি, অর্থাৎ তাদের যে সামগ্রিক অবস্থান সমাজে, সেটা কি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম বা সুকান্ত ভট্টাচার্যের চাইতে উঁচু না নিচু, সেটা তাদেরকে ভাবতে হবে। তো ফাইনালি এটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি কনসেপ্ট